তাহলে আজকে যেটা শুরু হবে ফোল্ডের ব্যাপারটা শুরু হবে। তো ফোল্ডের ক্ষেত্রে ফোল্ডে যাওয়ার আগে আমাদেরকে কিছু প্রিভিয়াস কিছু বেসিক নলেজ আমাদের মধ্যে রাখতে হবে। সেই বেসিক নলেজটা হচ্ছে আমাদের যে ভূমিরূপ গঠনকারী যে আলোড়ন গুলো আছে, সেইখানে দেখবে দুটো আলোড়ন আছে মেনলি। সেখানে মহীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন। একটা হচ্ছে মহীভাবক আর একটা হচ্ছে গিরিজনী। ওকে, মহীভাবক আর গিরিজনী। তো এই মহীভাবক আর গিরিজনীর মধ্যে এই গিরিজনী আলোড়নের ফলে কিন্তু কি হয়, গিরিজনী আলোড়নের ফলে আমাদের কি তৈরি হয় না, ভাঁজ বা ফোল্ড গুলো কিন্তু তৈরি হয় গিরিজনী আলোড়নের ফলে। এবার গিরিজনী আলোড়নটা কিভাবে কাজ করে না, আমাদের ভূপৃষ্ঠ যেটা আছে, আমাদের ভূপৃষ্ঠ যেটা আছে সেই ভূপৃষ্ঠের, এটা ধরো আমাদের পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠের স্পর্শক বরাবর, ঠিক আছে, এরকম স্পর্শক বরাবর গিরিজনী আলোড়নটা কাজ করে। আর গিরিজনী আলোড়নের ফলে দুটো বলের সৃষ্টি হয়, একটা সংনমন বল আর একটা প্রসারণ বল। সংনমন বল মানে যখন দুই দিক থেকে প্রেসার আসবে, এই দিক থেকেও প্রেসার আসছে, এদিক থেকেও প্রেসার আসছে, তখন সেটাকে বলবো সংনমন বল। আর প্রসারণ বল মানে প্রেসারটা দুদিকে যাবে, এইদিকে চাপটা যাচ্ছে, এইদিকে চাপটা যাচ্ছে, বিপরীতমুখী হচ্ছে, সেই বিপরীতমুখীটাকে বলবো প্রসারণ বল। তাহলে গিরিজনী আলোড়নের ফলে দুটো বলের সৃষ্টি হচ্ছে, একটা সংনমন বল বা যেটাকে আমরা সংকোচন বল বলি, যেটা পরস্পরমুখী কাজ করে। আর একটা হচ্ছে প্রসারণ বল, প্রসারণ বলটা কি হয় পরস্পর বিপরীতমুখে কাজ করে। তো এই যে সংনমন বল যেটা আমাদের আছে, এই সংনমন বলের প্রভাবে নরম পাললিক শিলায়, এই সংনমন বলের প্রভাবে নরম পাললিক শিলার মধ্যে যে উঁচু মানে বক্রতার সৃষ্টি হয়। তাহলে এইটা ধরো আমাদের একটা নরম পাললিক শিলাস্তর ছিল, এই নরম পাললিক শিলাস্তরটার মধ্যে দুদিক থেকে প্রেসার এসছে, এদিক থেকেও প্রেসার এসছে, এদিক থেকেও প্রেসার এসছে। দুদিক থেকে প্রেসার আসার জন্য এই নরম পাললিক শিলাস্তরটা কি হলো, বক্রতা প্রাপ্ত হলো, এই যে বাঁকলো, এই বক্রতা প্রাপ্ত হওয়াটাকে আমরা কি বলছি, ভাঁজ বা ফোল্ড বলছি। দেখো এখানে একটা চিত্র আমি ওই জন্য অলরেডি এঁকে রেখেছিলাম ভাঁজের ক্ষেত্রে। এরপরে এখানে ভাঁজ সৃষ্টির অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো থেকে এই দুটো শব্দ সম্পর্কে আমাদের একটু পরিচিত হয়ে থাকতে হবে। একটা হচ্ছে বাকলিং, একটা হচ্ছে বেন্ডিং। কি হয়, যখন কোন একটা শিলাস্তরের দুদিক থেকে এই সংকোচন বলটা কার্যকরী হয়, তখন শিলাস্তরটা কি করে, এইরকম মোড়কের মতো বাঁক নেয় উত্তল অবতল হয়ে। এই প্রসেসটাকে বলা হচ্ছে বাকলিং। ওকে, এই প্রসেসটাকে আমরা কি বলবো, বাকলিং। আর আরেকটা কি জিনিস হয় না, আরেকটা কি হয়, যখন এরকম একটা শিলাস্তর আছে, এই শিলাস্তরটার এরকম একটা শিলাস্তর আছে, এই শিলাস্তরের ওপর থেকে, শিলাস্তরের ওপর থেকে এইভাবে উলম্ব হবে, তাহলে একটা অনুভূমিক শিলাস্তর আছে, এই ধরো এখানে আঁকছি, এখানে একটা অনুভূমিক শিলাস্তর আছে, আর এই অনুভূমিক শিলাস্তরটার ওপর থেকে এরকম কি হচ্ছে, প্রেসারটা পড়ছে যে কোনো একটা পাশে। তার ফলে কি হবে, এই অনুভূমিক শিলাস্তরটা কি করবে, তখন এইভাবে বেন্ড হবে, যে পাশ থেকে কি হয়েছে, যে পাশে বলটা পড়বে, উলম্ব বলটা সেই পাশে এইভাবে বেন্ড করবে। তাহলে এই বেন্ড হওয়াটাকে বা এই বাঁক নেওয়াটাকে বলবো বেন্ডিং। তাহলে এই ভাঁজ গঠনের ক্ষেত্রে বাকলিং আর বেন্ডিং এই দুটো শব্দকে মনে রাখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, বাকলিং এর ক্ষেত্রে কি হয়, অনুভূমিক একটা শিলাস্তরের উপর দুপাশ থেকে সংকোচন বলটা পড়বে। আর বেন্ডিং এর ক্ষেত্রে কি হবে, একটা অনুভূমিক শিলাস্তরের উপর উলম্ব ভাবে বলটা পড়বে, উলম্ব ভাবে পীড়নটা হবে। তাহলে এর ফলে উলম্ব হবে হলে বেন্ডিং, আর যখন অনুভূমিক ভাবে পড়বে তখন সেখানে বাকলিং এর সৃষ্টি হবে। তাহলে এই দুটো শব্দ সম্পর্কে আমাদের একটু পরিচিত হয়ে থাকতে হবে এই ভাঁজ সৃষ্টির প্রক্রিয়াগুলোর মধ্যে। ঠিক আছে, নেক্সট আমরা যেখানে আসবো সেটা হচ্ছে আমাদের যে ভাঁজের যে ইগুলো আছে, এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট অফ ফোল্ডস। এলিমেন্ট অফ ফোল্ডস মানে হচ্ছে
ভাঁজের আমাদের উপাদান। একটা ভাঁজ সৃষ্টি হলে সেই ভাঁজটার মধ্যে অনেকগুলো উপাদান থাকে, সেই উপাদানগুলো সম্পর্কে আমাদের এরপরে জানতে হবে। সেই উপাদানগুলো কি কি আছে না, ফার্স্ট ধরো এখানে একটা হয়তো ভাঁজ সৃষ্টি হয়েছে, আমি একটু এঁকে দেখাচ্ছি। ধরো এইভাবে একটা ভাঁজ সৃষ্টি হলো, এইভাবে ভাঁজটা সৃষ্টি হয়েছে। তাহলে এই যে ভাঁজটা সৃষ্টি হলো, এই ভাঁজটা সবার যে উঁচুতে, মানে যেখানে বক্রতা সব থেকে বেশি, মানে বক্রতা সব থেকে বেশি বলবো না, ভাঁজের যে অংশটা এরকম উত্তল হয়ে উপর দিকে অবস্থান করছে, এই উত্তল হয়ে যেটা অবস্থান করছে সেই অংশটাকে বলা হয় অ্যান্টিফর্ম বা ঊর্ধ্বভঙ্গ। আর এরকম অবতল হয়ে যেটা অবস্থান করে, এই অবতল হয়ে যেটা অবস্থান করে সেটাকে আমরা বলি সিনফর্ম বা অধোভঙ্গ। ওকে, তাহলে অ্যান্টিফর্ম আর সিনফর্ম মানে ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গ আমরা চিনে গেলাম। এইটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ, এটা হচ্ছে অধোভঙ্গ। এরপরে কি হয় না, একটা ভাঁজ যখন প্রাপ্ত হয় শিলাস্তর, তখন এই ধরো ভাঁজ প্রাপ্ত হলে একটা শিলাস্তর, এই শিলাস্তরটা ভাঁজ প্রাপ্ত হলেও একটা পয়েন্টে, ধরো এই একটা পয়েন্টে হয় ঊর্ধ্বভঙ্গে কিংবা অধোভঙ্গে, যে কোনো একটা পয়েন্টে কি হবে, বক্রতাটা সব থেকে বেশি হবে, মানে বাঁকটা সব থেকে বেশি নেবে। যে পয়েন্টটাই আমাদের বাঁকটা সব থেকে বেশি নিচ্ছে, সেই পার্টিকুলার পয়েন্টটাকে আমরা কি বলবো, হিঞ্জ পয়েন্ট বা গ্রন্থি বিন্দু বলি। ওকে, ওই পার্টিকুলার পয়েন্টটাকে আমরা হিঞ্জ পয়েন্ট বা গ্রন্থি বিন্দু বলি। তাহলে হিঞ্জ লাইন কাকে বলবো না, এরকম অনেকগুলো গ্রন্থি বিন্দু যোগ করলে, ধরো এটাকে যদি 3D করি এরকম ভাব যাবে, এরকম ভাব যাবে, তাহলে এরকম অনেকগুলো গ্রন্থি বিন্দু যোগ করলে যে লাইনটা আমরা পাবো সেই লাইনটাকে বলা হচ্ছে হিঞ্জ লাইন। ওকে, তাহলে এই অবধি হলো। এরপরে যেটা আমাদের আসবে, একটা ভাঁজ শিলাস্তর যখন ভাঁজ প্রাপ্ত হয়, তখন শিলাস্তরটার মধ্যে কি হয়, এই শিলাস্তরটা ধরো ভাঁজ প্রাপ্ত হয়েছে, এবারে এই শিলাস্তরটা ভাঁজ প্রাপ্ত হলে এর মাঝ বরাবর যদি আমি একটা লাইন টানি, তাহলে এই লাইনটাকে বলা হয় অক্ষ। ঠিক আছে, অ্যাক্সিস বা অক্ষ। যে লাইনটা কি করছে, যে লাইনটা আমাদের এই ভাঁজটাকে দুটো অংশে ভাগ করছে, এই অক্ষের দুপাশের যে অংশগুলো থাকে, এই দুপাশের অংশগুলোকে বলা হচ্ছে বাহু। ওকে, লিম্ব বা বাহু। তাহলে একটা ভাঁজের অক্ষের দুপাশের যে অংশগুলো থাকছে সেগুলোকে আমরা কি বলছি, বাহু। আবার অন্যভাবে বলা যায় যে এই ঊর্ধ্বভঙ্গ থেকে এই অধোভঙ্গ পর্যন্ত যে বিস্তৃত অংশটা থাকছে, একটা ঊর্ধ্বভঙ্গ তার পাশে যে অধোভঙ্গ আছে তার মাঝে যে বিস্তৃত অংশটা আছে, সেই বিস্তৃত অংশটাকে কি বলবো, আমরা বাহু হিসেবে ধরবো। একটা ভাঁজের এই ঊর্ধ্বভঙ্গের ডান দিকে থাকলে ডান বাহু, বাম দিকে থাকলে বাম বাহু, এরকম বাহুটা হয়। ওকে, এবার এই বাহুগুলো কি হয়, এই একটা পার্টিকুলার ভাঁজের ক্ষেত্রে এই দুদিকের বাহুগুলোর দৈর্ঘ্য সমানও হতে পারে, অসমানও হতে পারে। এখানে কণগুলো সমান হতে পারে আর কণগুলো অসমানও হতে পারে, এগুলো হতেই পারে বাহুটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এইটা আমরা বাহু সম্পর্কে পেয়ে গেলাম। এরপরে অ্যাক্সিস যেটা বলছিলাম, অ্যাক্সিস বা যেটা আমরা অক্ষ বলছিলাম, সেখানে কি বললাম যে একটা এরকম ভাঁজ প্রাপ্ত হওয়ার পরে যে, যদি ভাঁজের সর্বোচ্চ বিন্দু বরাবর, মানে যেখানে সব থেকে বাঁক নিচে, সেই অংশ বরাবর যদি আমরা একটা লাইন টানি, তাহলে সেটা আমরা কি পেয়ে গেলাম, ভাঁজ অক্ষ পেয়ে গেলাম। আর এইটাকে আমরা লাইন হিসেবে না টেনে আমরা যে তলের মতো কাটি, উপর থেকে নিচে পর্যন্ত তলের মতো কাটি, তাহলে যে তলটা পাবো সেই তলটাকে আমরা কি বলবো, অ্যাক্সিস প্লেন বা অক্ষ তল। ওকে, সেটাকে বলবো অ্যাক্সিস প্লেন বা অক্ষ তল। হয়ে গেল, তাহলে এখানে এই জিনিসটাও হয়ে গেল। এরপরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ক্রিস পয়েন্ট আর 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 মানে শীর্ষবিন্দু আর পাদবিন্দু। শীর্ষবিন্দু আর পাদবিন্দু, শীর্ষবিন্দু পাদবিন্দু বলতে কি বুঝবো না, এইরকম যখন একটা শিলাস্তর ভাঁজ প্রাপ্ত হবে, শিলাস্তরটা ভাঁজ প্রাপ্ত হওয়ার পরে সব থেকে উঁচুতে যে অংশটা অবস্থান করবে, হ্যাঁ, সব থেকে ভাঁজের আহ, সর্বোচ্চ উচ্চতায় যেটা অবস্থান করবে সেটা হয়ে গেল শীর্ষবিন্দু। আর সবচেয়ে নিচে যেটা থাকবে সেটা হয়ে যাবে পাদবিন্দু। হ্যাঁ, এরপর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে যে ভাঁজের যেগুলো হিঞ্জ পয়েন্ট, সেই হিঞ্জ পয়েন্ট গুলোই তো আমার কি হতে পারে, শীর্ষবিন্দু হতে পারে। কিন্তু হিঞ্জ পয়েন্ট গুলোই সবসময় শীর্ষবিন্দু হবে না। কেন হবে না, দেখিয়ে দিচ্ছি কেন হবে না হিঞ্জ পয়েন্ট গুলো। ধরো আমার এইখানে একটা ভাঁজ আছে এইভাবে, সরি এটা পেন্সিলটা নেই, এখানে একটা ভাঁজ আছে আমার, এইভাবে ভাঁজ আছে। হ্যাঁ, এখানে একটা ভাঁজ আছে এইভাবে। তাহলে এই যে ভাঁজটা এখানে আছে, দেখো এর সর্বাধিক বক্রতা নিচে এখানটায়, এখানটায় সর্বাধিক বক্রতা নিচে, কিন্তু এর সর্বোচ্চ উঁচু স্থানটা কোথায় আছে, এইখানে।
সর্বোচ্চ উঁচু স্থানটা কোথায়? এখানে। তাহলে এই ভাঁজের সব থেকে যেটা উঁচু স্থান সেটাকে আমরা কি বলছি? ক্রিস্ট পয়েন্ট। আর সব থেকে নিচু স্থানটাকে বলবো পাদবিন্দু। হ্যাঁ, তাহলে এটাকে হচ্ছে শীর্ষবিন্দু আর পাদবিন্দুর মধ্যে যে ডিফারেন্সটা, মানে সবসময় যে হিঞ্জ পয়েন্ট গুলোই উঁচুতে সব থেকে উঁচুতে থাকবে এরকম নাও হতে পারে। হ্যাঁ, তাহলে এটা চলে গেল হিঞ্জ বলে ক্রিস্ট অ্যান্ড পাদবিন্দুর মধ্যে ব্যাপারটা হয়ে গেল। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ভাঁজের জিনিস আছে, সেটা হচ্ছে কি না ভাঁজের নতি এবং স্ট্রাইক, ডিপ অ্যান্ড স্ট্রাইক। এখানে আমি একে দেখিয়ে দিচ্ছি। এই যে ভাঁজ সৃষ্টি হলে দুটো বাহু সৃষ্টি হচ্ছে এখানে অ্যাক্সিস বরাবর। তাহলে এই ভাঁজের যে বাহুগুলো আছে সেই বাহুগুলো অনুভূমিক তলের সঙ্গে, তাহলে এটা অনুভূমিক তল, তাহলে এই অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের বাহুটা যে কোণটা উৎপন্ন করবে এই কোণটাকে আমরা বলছি ডিপ। তাহলে অন্যভাবে বলতে গেলে অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের বাহু যে কোণে হেলে থাকে সেটা কি বলা হচ্ছে? ডিপ। তাহলে অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের বাহু যে কোণে হেলে থাকবে সেটাকে আমরা কি বলবো? ডিপ বলবো। ওকে, ডিপ বা নতি বলবো। আর স্ট্রাইক কাকে বলবো? না স্ট্রাইক বলতে বোঝাবে ধরো এইরকম। স্ট্রাইকটা কিরকম? না এখানে একটা ভাঁজ আমি আঁকলাম এরকম করে ও 3D হয়ে গেল, সরি, এখানে একটা ভাঁজ আমরা আঁকবো, এখানে একটা ভাঁজ আঁকলাম। এই ভাঁজটাকে যদি 3D করে দেখাই এইভাবে, 3D করে দেখাই এইভাবে, তাহলে এই বরাবর এইটা হচ্ছে ভাঁজের শীর্ষদেশ ধরো। এবার এই যে ভাঁজের বাহু আছে এই শীর্ষদেশ বা গ্রন্থিরেখার সমান্তরালে আমরা যদি এইভাবে লাইন টেনে টেনে আসি, এইভাবে এই যে লাইন টেনে টেনে আসি, অর্থাৎ কি হয় ভাঁজের যে ভাঁজপ্রাপ্ত যে শিলাস্তর গুলো, তাহলে এইটা হচ্ছে আমার ভাঁজপ্রাপ্ত শিলাস্তর। এই ভাঁজপ্রাপ্ত শিলাস্তর গুলো অনুভূমিক তলের সঙ্গে যে রেখা বরাবর ছেদ করবে সেইটাকে আমরা কি বলবো? আয়াম। তাহলে ভাঁজপ্রাপ্ত শিলাস্তর বা শিলার যে স্তরায়ন তল যেটাকে বলছি বা শিলাস্তর যেটাকে বলছি, এটা তাহলে শিলাস্তর। এই শিলাস্তরটা অনুভূমিক তলের সঙ্গে যে রেখা বরাবর ছেদ করছে সেই রেখাগুলোকে আমরা বলি আয়াম। তাহলে এই বরাবর আমরা অসংখ্য আয়াম কিন্তু টানতে পারি। আর আয়াম কি হয়? সর্বদা নতির সঙ্গে সমকোণে অবস্থান করে। কারণ এই দিকটা নতি ছিল, তাহলে এই দিকটা নতি থাকার জন্য কি আয়াম সর্বদা কি করবে? নতির সঙ্গে সমকোণে অবস্থান করবে। নতিটা কি হলো? না যে কোণে একটা বাহু হেলে থাকছে সেটা নতি। আর এই যে বাহুর যে স্তরায়ন তল বলছি, মানে যেগুলোকে অ্যাকচুয়ালি বাহু বলছি আমরা বা শিলাস্তর বলছি, এই শিলাস্তর গুলো অনুভূমিক তলের সঙ্গে কি করবে? যে রেখা বরাবর ছেদ করবে বা লাইন বরাবর ছেদ করবে সেই লাইনগুলোকে আমরা কি বলবো? আয়াম। তাহলে আমাদের আয়ামটা হয়ে গেল। এবারে আয়ামের আর একটা জিনিস মনে রাখতে হবে এখানে, আয়ামের ক্ষেত্রে নতি যেটা আমরা বলছি ডিপ, এই নতিকে পরিমাপ করা হয় ক্লাইনোমিটার এবং এক্স রে কম্পাসের মাধ্যমে। এগুলো আমাদের মনে রাখতে হবে। নতিকে পরিমাপ করা হয় ক্লাইনোমিটার এবং এক্স রে কম্পাসের মাধ্যমে। নতি হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? এই নতির একটা মান থাকে, কিরকম মান? ও 30 ডিগ্রি হবে হয়তো, এরকম একটা মান। আবার দিক থাকে, দিক কিরকম? হয়তো নর্থের দিকে হতে পারে কিংবা সাউথ ইস্ট হতে পারে, ঠিক আছে? এরকম একটা কি থাকবে? মানও থাকবে, দিকও থাকবে। ওই জন্য নতিকে বলা হচ্ছে একটা ভেক্টর রাশি। ওকে, আর আয়াম সবসময় হচ্ছে স্কেলার রাশি, কারণ ও শুধুমাত্র দৈর্ঘ্য আছে, মানে মানটা আছে, কোনো দিক নেই। ওকে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে এর মাধ্যমে। তাহলে এখানে ডিপ আর স্ট্রাইকের মধ্যে আর কি কি বললাম? যে আমাদের ডিপটা মেজার করা হয় বা পরিমাপ করা হয় ক্লাইনোমিটার যন্ত্র এবং এক্স রে কম্পাসের মাধ্যমে। আর এই দিকটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, কারণ এর মান অভিমুখ দুটোই আছে। ওকে, আর এই আয়ামটা হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ এর শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই। এই আয়ামগুলোকে আমরা কিলোমিটার, মিটার এরকম দৈর্ঘ্যের এককে প্রকাশ করতে পারি। আর ডিপ গুলোকে আমরা কি এককে প্রকাশ করি? ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই এককগুলোতে প্রকাশ করি। তাহলে এটা আমাদের হয়ে গেল ডিপ পর্যন্ত হলো। এরপরে আরো দুটো কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট দুটো এখানে হচ্ছে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল থিকনেস। ওই অ্যাক্সিয়াল থিকনেস কে বাংলায় বলা হয় অক্ষতলীয় বেধ। বেধ জিনিসটা কি? বেধ জিনিসটা কি আগে বুঝে নিই। বেধ মানে আমরা জানি যে কতটা চওড়া, এইটাকে বেধ বলা হয়। ধরো এইটা একটা শিলাস্তর, এইটা একটা শিলাস্তর। তাহলে এই শিলাস্তরটার এই যে জিনিসটা এইটাকে আমরা কি বলি? চওড়া। এটাকে আমরা বেধ বলি। তো যখন একটা ভাঁজপ্রাপ্ত শিলাস্তর থাকে, সেই ভাঁজপ্রাপ্ত শিলাস্তরে ধরো এই যে লাল লাইনে যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে অক্ষরেখা। তাহলে এই অক্ষরেখার সঙ্গে সমান্তরাল ভাবে যদি লাইন টানি তাহলে এর মাঝে যে বেধটা পাচ্ছিলাম
সেই বেদটাকে আমরা কি বলছি, অক্ষতলীয় বেদ। তাহলে আমি এখানে যে বড় করে ছবিটা একটু আঁকি, ওই লাল ছবিটা বাদ দিয়ে, সরি, এই লাল ছবিটা বাদ দিয়ে আমি একটু বড় করে ছবিটা আঁকি। ধরো এইরকম ভাব ছবিটা আঁকলাম অনেকটা চওড়া করে, বেদটা অনেকটা নিলাম, এইরকম চওড়া করে আঁকলাম বেদটা। এই বরাবর আমার কি গেল, অক্ষ রেখাটা গেল। আর এই অক্ষরেখার সমান্তরালে একটা লাইন টানলাম এইভাবে, যে অক্ষরেখার সমান্তরালে লাইন টানার পরে এই যে এখান থেকে শুরু করে, এই নিচের এখান থেকে শুরু করে এই উপর পর্যন্ত এই যে টোটাল চওড়াটা পেলাম, এই চওড়াটাকে আমরা কি বলছি, অক্ষতলীয় বেদ। ওকে, এটা গেল অক্ষতলীয় বেদের মধ্যে। আচ্ছা, এরপরে সমকোণীয় বেদ বা অর্থগোনাল থিকনেস। সমকোণীয় বেদ বা অর্থগোনাল, হ্যাঁ, সমকোণীয় থিকনেস বা অর্থগোনাল থিকনেস বা সমকোণীয় থিকনেস, এটা হচ্ছে আমাদের বলছি এটা কি জিনিসটা হয় না, এখানে ক্ষেত্রে কি হয়, এখানে ধরো আমি আরো বড় করে এটাকে আঁকলাম, এরকম বড় করে আঁকলাম এটাকে, সরি এটা একটু ই করব, ছোট, বড় হয়নি, ও বেশি বড় হয়নি, অন্য কি কালার নেওয়া যায় দেখি, অন্য এই লালটাই হবে। আচ্ছা, এই এই বড় করে এটা আঁকলাম, এই বড় করে আঁকার পর সমকোণীয় বেদ কোনটা হবে না, এই যে দুটো শিলাস্তর, মানে এইগুলোকে বেডিং প্লেন বলবো আমরা, এগুলোকে স্তর বেডিং প্লেন বলি। এইখানে আমি এটি উলম্ব হবে, একটা বেড থেকে আরেকটা বেডে এরকম উলম্ব হবে, একদম ভার্টিক্যালি, মানে একদম উলম্ব হবে। এই যে বেদটা মেজার করব, সেই বেদটাকে বলা হবে সমকোণীয় বেদ। তাহলে আগেরটা ছিল এরকম অক্ষরেখা, অক্ষতল বরাবর, আর এটা হয়ে গেল কি এইভাবে হলো একদম বেদটা, যেটা অ্যাকচুয়াল বেদ বলবো, প্রকৃত চওড়া বলবো, তাহলে সেই প্রকৃত চওড়াটা হচ্ছে আমার সমকোণীয় বেদ বা অর্থগোনাল থিকনেস। তাহলে এই বাহুটা কোনটা হবে, এখান থেকে শুরু করে এতটা অব্দি, এই এতটা অব্দি, এখানটায়, এখানটায় কোনখানটা হবে, এখান থেকে শুরু করলে এখান থেকে এতটা অব্দি আমার অক্ষতলীয় বেদ হবে। এখানটা কিরকম হবে, এখানটা এরকম হবে। এইগুলো হচ্ছে সমকোণীয় বেদ, এইগুলো হচ্ছে সমকোণীয় বেদ। আর যদি আমি লাইনটাকে এইভাবে টানতাম, অন্য একটা কালার দিয়ে দেখাই, লাইনটাকে যদি আমি এইভাবে টানতাম, এরম ভাব টানতাম, তাহলে এই যে সবুজ অংশ যতটা গেল, এই সবুজ অংশ যতটা গেল, এইটা হয়ে গেল আমার অ্যাক্সিয়াল থিকনেস বা অক্ষতলীয় বেধ। ওকে, তাহলে এই এতগুলো জিনিস আমাদের কি কিসের মধ্যে পড়লাম না, ভাঁজের এলিমেন্টের মধ্যে পড়লাম, যে এলিমেন্টের মধ্যে পড়লাম যে এতগুলো এলিমেন্ট বা উপাদান কিন্তু একটা ভাঁজের মধ্যে আছে। তাহলে এমনি ভাঁজের উপাদানের যে সংজ্ঞা বলা হয়, সেখানে এরকম আমরা বলি যে ভাঁজের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে বলা হয় ভাঁজের, কি বলবো, ভাঁজের কি বলবো, ভাঁজের আহ উপাদান। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এখানে আরেকটা কনসেপ্ট মনে রাখবে, এটা যে কোনো বাঁকের ক্ষেত্রে এটা হয়, সেটা এই যে বক্রতা নিল, এই যে বক্রতাগুলো নিচ্ছে, তাহলে এই বক্রতাগুলো নেওয়ার পর এখানে এমন একটা পয়েন্ট থাকবে, এখানে এখানে এমন একটা পয়েন্ট থাকবে, এখানে এমন একটা পয়েন্ট থাকবে, যে পয়েন্টটাতে কি হবে, কোন রকম কোনো বাঁক থাকবে না, মানে ওখান থেকেই বাঁকটা কি হয়েছে, সোজা হয়েছে, এমন একটা পয়েন্ট থাকবে। সেই পয়েন্টের বরাবর বা এই যে যতটা তুমি এই লাইনটা টানতে পারো, সোজা লাইন, মানে এখানে কোনো বাঁক নেই, সেই অংশটাকে বলা হয়, বা বাঁক নেই, বা যে পয়েন্টটাই কোনো বাঁক থাকছে না, সেই পয়েন্টটাকে বলা হয় বক্রতার পরিবর্তন লাইন। ঠিক আছে, মানে যেখানে বক্রতা শূন্য, তাহলে যেখানে বক্রতা শূন্য, সেই বক্রতা শূন্যটাকেই বলা হচ্ছে বক্রতা পরিবর্তন রেখা। ঠিক আছে, এইটা মনে রাখবে। মানে কোন একটা এই ঊর্ধ্বভাঁজ এবং এখানে অধোভাঁজ থাকবে, তাহলে এদের মাঝখানে যেখানে বক্রতা শূন্য যে লাইনটা পাবো, সেই লাইনটাকে আমরা কি বলবো, বক্রতা পরিবর্তন রেখা। মানে এখানে কোন রকম বক্রতা থাকে না শিরাস্ত্রের মধ্যে। হ্যাঁ, এইটা দেখবে আমরা জিওমরফোলজি, যেখানে সাইনোসিটি ইন্ডেক্স বের করি, মানে নদীর যে বক্রতা গুলো থাকে, নদীর যে বাঁকের যে বক্রতা থাকে, সেখান থেকে আমরা যে সাইনোসিটি ইন্ডেক্স বের করি, সেই নদীর ক্ষেত্রেও এইটা হয়, বক্রতায় পরিবর্তন বিন্দু, এই টার্মটা থাকে, ওখানেও এই টার্মটা থাকে নদীর ক্ষেত্রে, কারণ ওখানেও এরকম বাঁক নিচে, ওখানেও যেখানে বাঁকের কোনো পরিবর্তন হচ্ছে না, সেই জিনিসটাকে বোঝাবে। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের মধ্যে রাখতে হবে। তাহলে যেখানে বক্রতা শূন্য, বা যেখানে বক্রতার কোনো পরিবর্তন হচ্ছে না, সেইটাকে মানে শূন্য হচ্ছে, কোনো বক্রতা থাকছে না, সেখানটাকে আমরা কি বলবো, বক্রতা পরিবর্তন রেখা। ঠিক আছে, তাহলে এইটা মনে রাখবে। আর মানে এই পয়েন্টটাকে বলতাম কোনটাকে, যে এই যে
এই জিনিসটা আঁকছিলাম, এই জিনিসটা যেখানে আঁকছিলাম, যেখানে কোনো বক্রতার পরিবর্তন হচ্ছে না, যে পয়েন্টটা, ওইটাকে বলা হয় বক্রতার পরিবর্তন বিন্দু। আর ওই ওই বক্রতার পরিবর্তন বিন্দু একটা দুটো তিনটে চারটাকে একসঙ্গে যোগ করলে কিন্তু ওই বক্রতার পরিবর্তন রেখাটা পাওয়া যাবে। হ্যাঁ, বক্রতা শূন্য যে পয়েন্টটা, সেটা আমরা বক্রতা শূন্য পয়েন্ট বলবো, মানে পরিবর্তন, বক্রতার পরিবর্তন বিন্দু। আর ওইরকম দু তিনটে বিন্দু যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই দু তিনটে বিন্দুকে একসঙ্গে যোগ করে দিয়ে একটা লাইন পেয়ে যাবো, আর সেটা আমাদের হয়ে যাবে বক্রতায় পরিবর্তন রেখা। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে এইটা অব্দি। তাহলে এতটা অব্দি করলে আমাদের কি হয়ে গেল না, ভাঁজের এলিমেন্ট গুলো আমাদের শেষ হবে। এরপর আমরা শুরু করব ক্লাসিফিকেশন অফ ফোল্ড, যেটা আছে আমরা শুরু করব ক্লাসিফিকেশন অফ দ্য ফোল্ড, মানে ভাঁজের শ্রেণী বিভাগ। এরপর আমাদের মনে হয় 10 মিনিটের মতো ক্লাস হয়ে গেল প্রায়। যতক্ষণ ক্লাস হলো এর মধ্যে বলো, যদি কারো কোনো সমস্যা এইটুকুর মধ্যে হয়েছে একটু মেসেজে বলো, তাহলেই হবে। বাকিটা আমি আবার কন্টিনিউ করবো, জাস্ট 1 মিনিট নেবো এখানটার ব্রেক। আর যদি বুঝতে পেরেছো তাহলে ওকে লিখে দাও একটু। অধভঙ্গ মানে কিছুই নাই। অধভঙ্গ মানে কিছুই নয়, যেখানে ভাঁজের বক্রতা প্রাপ্ত হচ্ছে, যে অংশটা উত্তল হিসেবে থাকবে সেটা ঊর্ধ্বভঙ্গ, যেটা অবতল হিসেবে থাকবে সেটা অধভঙ্গ। হ্যাঁ, যেটা উত্তল হিসেবে থাকবে সেটা ঊর্ধ্বভঙ্গ, যেটা অবতল হিসেবে থাকবে সেটা হচ্ছে অধভঙ্গ হবে, এইটুকুই। আচ্ছা চলো নেক্সট আমরা এরপরে আহ, ভাঁজের যে শ্রেণী বিভাগ আছে সেই শ্রেণী বিভাগের মধ্যে আসবো। ওকে, সুলেখা স্ট্রাইক লাইন। স্ট্রাইক লাইনটা হচ্ছে এই যে আমাদের ভাঁজ প্রাপ্ত হচ্ছে, এই ভাঁজটার যদি আমরা 3D আঁকি, এরকম যদি 3D করি, তাহলে এই এই লাইনটা হবে হিঞ্জ লাইন বা অক্ষ। তাহলে এই অক্ষের সমান্তরালে আমরা লাইন টানবো এরকম, বা এইটা হচ্ছে আমাদের শিলাস্তর, এইটা হচ্ছে শিলাস্তর। তাহলে এই শিলাস্তরটার সঙ্গে অনুভূমিক তল যে রেখা বরাবর কাট করবে, তাহলে ভাঁজের শিলাস্তর গুলোকে বা স্তরায়ন তল গুলোকে অনুভূমিক তল যে রেখা বরাবর কাট করবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা কি বলবো, আয়াম। কারণ ধরো এই বরাবর তুমি একটা অনুভূমিক রেখা তল বসাবে, তাহলে এরকম ভাব একটা অনুভূমিক তল এরকম ভাব বসেছে এখানে। তাহলে এই যে অনুভূমিক তলটা এই বরাবর ভাঁজ থেকে কাট করলো, এই বরাবর তলটাকে কাট করছে, তো এইখানে এই রেখাটাকে আমরা কি বলবো, আয়াম রেখা বলবো, স্ট্রাইক বা আয়াম বলবো। ওকে, চলো এরপরে আমরা শ্রেণী বিভাগগুলো চলে আসি। শ্রেণী বিভাগের প্রথমেই যেটা আছে, আকৃতি অনুসারে, ফর্ম অনুসারে, এগুলোকে আমরা চারটে ভাগে ভাগ করি। ঊর্ধ্বভঙ্গ, অধভঙ্গ, এইগুলো তো একটু আগে জেনে গেলে, যে যেটা উত্তল হয়ে উপরে থাকবে সেটা ঊর্ধ্বভঙ্গ, যেটা অবতল হয়ে থাকবে সেটা অধভঙ্গ। তাহলে এটা অধভঙ্গ, এটা ঊর্ধ্বভঙ্গ, এটা হয়ে গেল। এরপরে যেটা আছে অধভঙ্গ ধারা এবং ঊর্ধ্বভঙ্গ ধারা, এই দুটো একটু ভালো করে পড়ে নিতে হবে। অধভঙ্গ ধারা আর ঊর্ধ্বভঙ্গ ধারা, এখানে কি হয় না, একটা বৃহৎ আকৃতির ঊর্ধ্বভঙ্গের মধ্যে, ধরো এই ঊর্ধ্বভঙ্গ, এটা একটা ঊর্ধ্বভঙ্গ, এরকম 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 আসছে। তাহলে এই যেটা আঁকলাম দেখো, এইটা নিজেই কি একটা ঊর্ধ্বভঙ্গ। এই ঊর্ধ্বভঙ্গটার মধ্যে দেখো আবার কি আছে, অসংখ্য ছোট ছোট কি আছে বলতো, অসংখ্য ছোট ছোট ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ আছে। তাহলে এই যে এখানটা দেখো একটা ঊর্ধ্বভঙ্গ, এখানটা অধভঙ্গ, এখানটা ঊর্ধ্বভঙ্গ, এখানটা অধভঙ্গ, এখানটা ঊর্ধ্বভঙ্গ, এখানটা অধভঙ্গ, এখানটা ঊর্ধ্বভঙ্গ, এখানটা অধভঙ্গ। তাহলে এই নিজে টোটাল যদি পিকচারটাকে যখন ভাবছি, টোটাল পিকচারটা নিজে কি একটা ঊর্ধ্বভঙ্গ। কিন্তু ওকে যখন মাইনর ভাবে ভাবছি, তাহলে ওই ঊর্ধ্বভঙ্গের মধ্যে আবার কি আছে, অসংখ্য ছোট ছোট ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ আছে। তাহলে এই বৃহৎ একটা অসংখ্য ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ সমন্বিত বৃহৎ আকৃতির যে ঊর্ধ্বভঙ্গ, সেগুলোকে আমরা বলবো ঊর্ধ্বভঙ্গ ধারা। বা এটাকে এইভাবেও বলতে পারি, যে একটা বৃহৎ আকৃতির ঊর্ধ্বভঙ্গের মধ্যে যদি অসংখ্য ছোট ছোট ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ অবস্থান করে, তখন সেটাকে আমরা বলবো ঊর্ধ্বভঙ্গ ধারা। আর তাহলে ঊর্ধ্বভঙ্গে অবস্থান করে ঊর্ধ্বভঙ্গ হবে, আর অধভঙ্গ ধারা দ্বারা কি হবে, অধভঙ্গ ধারাতে তাহলে অধভঙ্গ হবে নাকি,
না একটা বৃহৎ আকৃতির অধভঙ্গের মধ্যে, একটা বৃহৎ আকৃতির অধভঙ্গের মধ্যে কি হবে? অসংখ্য ঊর্ধ্বভঙ্গ, অধভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ থাকবে, তখন সেগুলোকে আমরা কি বলবো? অধভঙ্গ ধারা। তো এখানে এই আরাবল্লীর নামটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হয়, কারণ ভারতের আরাবল্লী পর্বত হচ্ছে একটা অধভঙ্গ ধারার কিন্তু উদাহরণ। আর এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসে যে একটি অধভঙ্গ ধারার উদাহরণ কি, সেখানে আরাবল্লী হচ্ছে একটা উদাহরণ, এখানে ডিরেক্ট প্রশ্ন আসে, তাহলে এইটা ভালো করে মনে রাখবো। ওকে, নেক্সট আমাদের এই পেজটা হয়ে গেল। নেক্সট পেজে যাবো আমরা। নেক্সট পেজে চলে এলাম। নেক্সট পেজে চলে আসি। এবারে একটা ভাগ হয়ে গেল ওটা আকৃতি অনুসারে। নেক্সট যে টাইপটা আছে অক্ষ এবং অক্ষতলের অবস্থান অনুসারে, অক্ষ এবং অক্ষতলের অবস্থান অনুসারে, এই অনুযায়ী ভাঁজগুলোকে আমরা প্রায় 7টা ভাগে ভাগ করব। এগুলোকে আমরা এই অনুযায়ী ভাঁজকে 7টা ভাগে ভাগ করা হয়। এখানে প্রতিসম, অপ্রতিসম, বিপর্যস্ত, আবৃত, এইভাবে ভাঁজগুলো আছে 7টা ভাগের মধ্যে। ওকে, চলো তাহলে এই 7টা ভাঁজ আমাদের একটু আস্তে আস্তে দেখে নি কি আছে। দেখো, যখন আমি বলবো প্রতিসম ভাঁজ, যখন বলবো প্রতিসম ভাঁজ, তখন কি হয় না, যে ভাঁজের দেখো আমরা প্রথমে শিখলাম ভাঁজ কিভাবে সৃষ্টি হয়, না এরকম একটা শিলাস্তর থাকবে, দুদিক থেকে কি হবে? চাপ প্রয়োগ করবে, দুদিক থেকে চাপ প্রয়োগ করার পরে মাঝের শিলাস্তরটা কি হবে? ভাঁজ প্রাপ্ত হবে। এবার প্রতিসম ভাঁজের ক্ষেত্রে কি হয়, যদি দুদিকে চাপটা সমান হয়, তখন কি হবে? ভাঁজটা এমন ভাবে সৃষ্টি হবে, দেখো এইখানে যে ছবিটা আঁকা আছে, এই ছবিটা, ভাঁজটা এমন ভাবে সৃষ্টি হবে যে কি হবে, ভাঁজের দুই দিকের বাহুর নতি এবং দৈর্ঘ্য কি হবে? সমান। তাহলে এই যে ভাঁজটা আমাদের আঁকা আছে, এখানটা বরাবর যদি আমরা অনুভূমিক তলটা টানি, তাহলে দেখো এই দিকেও যে নতি হবে, এই দিকেও সেই নতি হবে। তাহলে যে ভাঁজের দুই দুই দিকের সংকোচনকারী বল বা পার্শ্ব চাপ সমান হওয়ার জন্য ভাঁজের নতি বা কোণটা, নতিটা কি হয়? সমান হয়, এবং ভাঁজের বাহু দুটো সমান হয়, সেগুলোকে আমরা কি বলি? প্রতিসম ভাঁজ। তাহলে আরেকবার বললে কি হচ্ছে, আমি একটু বড় করে ছবিটা তোমাদেরকে এঁকে দেখিয়ে দিই। বড় করে ছবিটি আঁকি, তাহলে এইরকম ধরো ছবিটা হবে, এই যে এরকম হলো ছবিটা এরকম, তাহলে এখানে কি হবে? এইরকম ছবিটা হবে। এখানে কি হবে? এই বড় বড় আমি কি টানলাম? অক্ষটা টানলাম, সরি অনুভূমিক তলটা টানলাম, তাহলে এই দিকের কোণটাও সমান, যা হবে ধরো এই দিকের কোণটা হয়ে যায় 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে আমার এই দিকের কোণটাও কত হবে? 30 ডিগ্রি হবে, মানে নতিটা 30 ডিগ্রি হবে। আর এই দিকের পার্শ্ব চাপ যদি 50 হয়, মানে যে বলটা প্রয়োগ করছে, এই দিকের পার্শ্ব চাপটা কত হবে? 50 হবে। দুই দিকে সমান পার্শ্ব চাপ প্রয়োগ করার জন্য কি হবে? যে ভাঁজের দুই দিকে দুটি বাহুর নতি সমান হয়, এবং ভাঁজের দৈর্ঘ্য মানে ভাঁজের বাহু দুটোর দৈর্ঘ্য, এখান থেকে এর দৈর্ঘ্য যা হবে, এখান থেকে এর দৈর্ঘ্য তাই হবে, দৈর্ঘ্য সমান হয়, তখন সেগুলোকে আমরা কি বলি? প্রতিসম ভাঁজ। এইগুলোর নাম হচ্ছে প্রতিসম ভাঁজ। এছাড়া প্রতিসম ভাঁজের আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ প্রতিটা বৈশিষ্ট্য থেকে প্রশ্ন দিবে, এবং এরকম প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটি প্রতিসম ভাঁজের বৈশিষ্ট্য নয়, এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আর কি কি প্রতিসম ভাঁজের বৈশিষ্ট্য আছে, না প্রতিসম ভাঁজের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, যে দুই দিকের সংকোচনকারী বল সমান হবে, দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে, দুই দিকের বাহুর কোণের পরিমাণটা সমান হবে, বা নতিটাও সমান হবে। আর এই প্রতিসম ভাঁজের ক্ষেত্রে এই যে অক্ষতল আমরা যেটাকে বলি, যেটা একটা ভাঁজকে দুটো অংশে ভাগ করে, তো এই অক্ষতলটা কি হয়? প্রতিসম ভাঁজের ক্ষেত্রে সর্বদা এরকম উলম্ব হবে। হ্যাঁ, প্রতিসম ভাঁজের ক্ষেত্রে এই অক্ষতলটা কি হবে? সর্বদা এরকম উলম্ব ভাবে অবস্থান করবে। ওকে, এইটা মনে রাখতে হবে। আর একটা, এই প্রতিসম ভাঁজ যেখানে সৃষ্টি হয়, সেখানে কি ধরনের ভূমিরূপের তৈরি হয়, না প্রতিসম শৈলশিরা সৃষ্টি হয়। প্রতিসম শৈলশিরা সৃষ্টি হয় এখানে, সরি, যেখানে আমার প্রতিসম ভাঁজ সৃষ্টি হবে, সেখানে তৈরি হবে প্রতিসম শৈলশিরা, এটাও মনে রাখবে। হ্যাঁ, প্রতিসম শৈলশিরা সৃষ্টি হয়। আর একটা জিনিস এখানে মনে রাখবে কনসেপচুয়াল, যে আমাদের পৃথিবীতে প্রতিসম ভাঁজ দেখতে পাওয়াটা বিরল। কারণ বিরল কেন বিরল বলতো? কারণ কখনোই এই দুই দিকের সংকোচনকারী বলকে সমান হওয়াটা চারটিখানি ব্যাপার নয়, মানে সমান কখনোই থাকতে পারে না, হয় না।
তাই কোনো না কোনো দিকের বলটা একটু বেশি হয়ে যেতেই পারে। তাহলে একটু বল বেশি হয়ে যায় মানে তখন সেখানে অক্ষতল উলম্ব হবে না, দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে না, নতি সমান হবে না। তাহলে এই ফ্যাক্টরস গুলো তখন চলে আসবে। তাই জন্য এই ভাঁজগুলো হচ্ছে আমাদের বিরল ভাঁজ, ও খুব বেশি এগুলোকে দেখতে পাওয়া যায় না বললেই চলে, একদম এগুলো বিরল ভাঁজ। ওকে, এটা মনে রাখবে। তাহলে প্রতিসম ভাঁজ সম্পর্কে আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা আসবো অপ্রতিসম। অপ্রতিসম মানে হচ্ছে প্রতিসমের উল্টো ঘটনা। কি হয়, এই যে বলছিলাম একটা শিলাস্তর থাকলে এই এই দুই দিকের যে পার্শ্বচাপটা আসছিল, এই পার্শ্বচাপটা যদি একদিকের পার্শ্বচাপ বেশি হয় আর একদিকের পার্শ্বচাপ যদি কম হয়, তখন কি হয়, শিলাস্তরে একদিকের বাহুর দৈর্ঘ্যটা বেশি হবে, একদিকের বাহুর দৈর্ঘ্যটা কম হবে, একদিকের নতি বেশি হবে, অন্যদিকের নতি কম হবে। তখন সেই ভাঁজটাকে আমরা কি বলবো, অপ্রতিসম ভাঁজ। সংজ্ঞা হিসেবে বললে আমরা কিরকম করে লিখি, না যে ভাঁজে দুই দিকের পার্শ্বচাপ অসমান হওয়ার জন্য, যে ভাঁজে দুই দিকে পার্শ্বচাপ, যে ভাঁজে দুই দিকে পার্শ্বচাপ অসমান হওয়ার জন্য কি হচ্ছে, অসমান হওয়ার জন্য কি হয়, বাহু দুটির নতি, বাহু দুটির নতি, দেখো এই দিকের নতিটা কি হচ্ছে, কম হয়েছে, এই দিকের নতিটা কি হয়েছে, বেশি হয়েছে। তাহলে বাহু দুটির নতি অসমান হয় এবং বাহু দুটোর দৈর্ঘ্য কি হয়, অসমান হয়। এই দিকের বাহুটার দৈর্ঘ্য কম, এই দিকের বাহুটার দৈর্ঘ্য বেশি, তাহলে বাহু দুটির দৈর্ঘ্য কি হবে, অসমান হবে। সেই ভাঁজগুলোকে আমরা কি বলবো, অপ্রতিসম ভাঁজ। ওকে, তাহলে অপ্রতিসম ভাঁজেরও সৃষ্টির মূল কারণটা কি, না দুই দিকের যে সংকোচনকারী বল আছে, সেই সংকোচনকারী বলটা কি হচ্ছে আমাদের সমান হচ্ছে না, অসমান হওয়ার জন্য একদিকে সংকোচনকারী বলটা বা পার্শ্বচাপটা বেশি আর একদিকে পার্শ্বচাপটা কম, তার জন্য কি হচ্ছে, আমাদের এই অপ্রতিসম ভাঁজের সৃষ্টি হচ্ছে। এছাড়াও অপ্রতিসম ভাঁজের আর কি কি বৈশিষ্ট্য আছে, না অপ্রতিসম ভাঁজের দুই দিকের বাহুর নতি সমান হয় না, বাহু দুটির দৈর্ঘ্য সমান হয় না। ওকে, এগুলো হচ্ছে। আর একটা ভাইটাল বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো, যে আমাদের এই যে অপ্রতিসম ভাঁজ যখন সৃষ্টি হবে এরকম ভাবে, এই যে অপ্রতিসম ভাঁজ আমার সৃষ্টি হয়েছে, এই অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে কি হবে, অক্ষতলটা সর্বদা এরকম তির্যক থাকবে। যেটা প্রতিসম ভাঁজের ক্ষেত্রে কি হচ্ছিল, আমাদের অক্ষতলটা উলম্ব থাকছিল। তাহলে এর ক্ষেত্রে কি হবে, অক্ষতলটা আমাদের তির্যক ভাবে অবস্থান করবে। ওকে, তাহলে এটা গেল অক্ষতলের অবস্থানটা অনুযায়ী হয়ে গেল অপ্রতিসম ভাঁজের যাবতীয় যা বৈশিষ্ট্য ছিল সেগুলো হয়ে গেল। আর যদি বলা হয় কি ভূমিরূপ তৈরি হয় অপ্রতিসম ভাঁজে, প্রতিসম ভাঁজে তৈরি হয়েছিল প্রতিসম শৈলশিরা, আর অপ্রতিসম ভাঁজে তৈরি হবে আহ অপ্রতিসম শৈলশিরা। ওকে, এখানে তৈরি হবে অপ্রতিসম শৈলশিরা। তাহলে আমাদের অপ্রতিসম ভাঁজটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো আবৃত বা বিপর্যস্ত ভাঁজ বা ওভারফোল্ড। ওভারফোল্ডটা কি বলতো, না অপ্রতিসম ভাঁজেরই পরবর্তী পর্যায়ে এটা হবে। কিরম হয়, না যে ভাঁজের বাহু দুটি একই দিকে কিন্তু অসমান কোণে হেলে থাকবে। মানে এখানেও কি হয়, একদিকের ভাঁজের এক পার্শ্বে কি হয়, ক্রমাগত পার্শ্বচাপে বৃদ্ধি পাওয়ার জন্য কিছু অক্ষতলটা হেলে যাচ্ছে। ধরো এইটা আমার ছিল একটা প্রতিসম ভাঁজ, এইটা একটা ছিল প্রতিসম ভাঁজ। এবার এই দিকের বাহুর হয়তো পার্শ্বচাপটা বেশি হচ্ছে, বেশি হওয়ার জন্য কি হচ্ছে, দেখো এই যে একদিকে এই যে এইখানে যে ছবিটা আমাদের আঁকা দিয়ে আছে এখানে বই থেকে তুলে, এই দিকের যে পার্শ্বচাপটা, এই দিকের পার্শ্বচাপটা বেশি হওয়ার জন্য দেখো এই যে অক্ষতলটা ছিল ওই অক্ষতলটাকে পুরো হেলিয়ে দিয়েছে। হেলিয়ে দিয়ে এই বাহু দুটো কি হয়েছে, একই দিকে কিন্তু অসমান কোণে নত হয়ে আছে। অসমান কোণে কেন, না এইখানে যে আমরা অনুভূমিক তলটা অঙ্কন করি এখানে, তাহলে এই দিকের কোণটা কম, এই দিকের কোণটা বেশি, তাহলে এদিকের নতিটা কম, এদিকের নতিটা বেশি হচ্ছে। কি হচ্ছে, যে এই জন্য বলা হয় আবৃত ভাঁজে কি বলা হচ্ছে, যে ভাঁজে বাহু দুটো একই দিকে কিন্তু অসমান কোণে নত থাকে এবং অক্ষতলটি হেলানো অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা কি বলবো, বিপর্যস্ত ভাঁজ। ওকে, বা আবৃত ভাঁজ বা ওভারফোল্ড। হ্যাঁ, এখানে দেখো এবারে আহ, বৈশিষ্ট্য বা কিভাবে সৃষ্টি হয়, সৃষ্টির জন্য একই কারণ, যে দুই দিকের যে পার্শ্বচাপ তার মধ্যে একদিকের পার্শ্বচাপটা বেশি হওয়ার জন্য সৃষ্টি হবে। তাহলে বাহু দুটোর দৈর্ঘ্য অসমান হবে, বাহু দুটোর নতিও অসমান হবে। আর একটা কি জিনিস সৃষ্টি হয়, না এই ক্ষেত্রে ভাঁজের বাহু দুটো অসমান দৈর্ঘ্যযুক্ত এবং পরস্পর সমান্তরাল হয়। সমান্তরাল সমান্তরাল হয়, এইখানে সমান্তরাল হবে না। এই ভাঁজের ক্ষেত্রে বাহু দুটো পরস্পর সমান্তরাল নয় কিন্তু, হ্যাঁ, সমান্তরাল হলে একটা বাহু এরকম আরেকটা বাহুর উপরে এরকম চেপে থাকতো, ওই পরবর্তী ভাঁজগুলোর ক্ষেত্রে হবে। তো এখানে ক্ষেত্রে কি হবে, কোণ দুটো অসমান হবে আর বাহু দুটোর দৈর্ঘ্য কিন্তু অসমান হবে। এইটা বৈশিষ্ট্য। আর অক্ষতলটা অনুভূমিক তলের সঙ্গে কি হবে, তির্যক ভাবে হেলে অবস্থান করবে, তখন সেটাকে আমরা কি বলবো, আবৃত ভাঁজ বা বিপর্যস্ত ভাঁজ।
আর এটার সৃষ্টিরও কারণ হচ্ছে কি, না এটার সৃষ্টির কারণ হচ্ছে একদিকের পার্শ্বচাপটা বেশি হওয়ার জন্য। এরপর আমরা চলে আসবো আবৃত ভাঁজের পরে আজ আমাদের যে ভাঁজটা আছে তার নাম হচ্ছে সমনত বা সমপ্রভ। এই সমনত, সমনত মানে হচ্ছে সমানভাবে নত থাকা। তাহলে এই আগের ভাঁজটাই যেমন কি হয়েছিল, একই দিকে নত ছিল কিন্তু বাহু দুটো নতি আলাদা ছিল, তার জন্য এটা আবৃত ভাঁজ হয়েছিল। আর এই সমনত বা সমপ্রবণে কি হবে, একই দিকে নত হবে এবং নতি দুটোও সমান হবে, মানে একই দিকে নত আর নতিটাও সমান, তখন সেটাকে আমরা সমনত ভাঁজ বলবো। তাহলে সংজ্ঞা হিসেবে বলে কিরকম করে বলি, না যে ভাঁজের বাহু দুটো একই দিকে ও সমান কোণে পরস্পর সমান্তরালে নত থাকে, তখন সেটাকে আমরা সমনত ভাঁজ বলবো। এই ছবিগুলো দেখো, দেখো এখানে কি হয়েছে, এই বাহুটা সমান্তরাল, এই বাহুটাও সমান্তরাল, তাহলে তিনটে বাহু সমান্তরাল ভাবে অবস্থান করছে। এখানে দেখো এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা, এই তিনটে বাহু সমান্তরাল ভাবে অবস্থান করছে। এখানে দেখো এই বাহুটা এখানেও এই তিনটে বাহু সমান্তরাল ভাবে অবস্থান করছে। তাহলে এই জন্য সমানত ভাঁজের সংজ্ঞা কি বলবো, যে ভাঁজের বাহু দুটি একই দিকে ও সমান কোণে পরস্পর সমান্তরালে নত থাকে, একই দিকে নত হবে এবং সমান কোণে। এই যে এখানটা যদি আমরা কোণটা দেখি, এখানে যদি আমরা কোণটাকে দেখি, এই যে এখানে যে অনুভূমিক তলটা দিই, তো এই দিকের কোণটাও যত ডিগ্রি হবে এই দিকের কোণটাও কি হবে, তত ডিগ্রি হবে। আবার যদি আমরা অনুভূমিক তলটা এখানে লাগাই, তাহলে এই দিকে কোণটাও যত ডিগ্রি হবে এই দিকের কোণটাও কি হবে, তত ডিগ্রি হবে। এখানে ক্ষেত্রে তাই, আমি অনুভূমিক তলকে যদি এইভাবে লাগাই, যে এই দিকের কোণও যা হবে ওই দিকের কোণও তাই হবে। তো এই জন্য কি হচ্ছে, দুটো বাহুরই কি হবে, কোণের পরিমাণটা আমার নতির পরিমাণটা কি হবে, সমান হবে। তখন সেগুলোকে আমরা কি বলবো, সমনত ভাঁজ। ওকে, এই ভাঁজটা কিভাবে সৃষ্টি হয়, এর উৎপত্তিটা কি হয় সমনত, না ভাঁজকের এক পাশের চাপ ক্রমাগত বৃদ্ধির ফলে ভাঁজের অক্ষ আবর্তিত হয়ে ভাঁজের বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়ে যায়। এই যে এরকম করে ধরো প্রতিসম ভাঁজ সৃষ্টি হয়েছিল, এরকম করে একদিক থেকে চাপটা বাড়তে থাকে, বাড়তে থাকার ফলে এই যে হেলে গেল, একই ভাবে হেলে গেল, তখন সেখানে কি হয়ে গেল, সমনত ভাঁজটা হয়ে গেল। এবার এই সমনত ভাঁজটা তিন ধরনের হয়। যদি এই অক্ষতলটা উলম্ব হয় তখন সেটাকে উলম্ব সমনত ভাঁজ বলি। যদি অক্ষতলটা এরকম তির্যক হয়, এই যে এখানে অক্ষতলগুলো তির্যক আছে, অক্ষতল যদি এরকম তির্যক হয় তখন সেটাকে তির্যক সমনত ভাঁজ বলবো। আর অক্ষতল যদি এরকম অনুভূমিক হয়, এই যে অনুভূমিক হচ্ছে, তাহলে এই অক্ষতল যদি অনুভূমিক হয় তখন সেটাকে আমরা বলবো অনুভূমিক সমনত ভাঁজ। এইভাবে সমনত ভাঁজটা কি হচ্ছে, তিন ধরনের কিন্তু হয়ে থাকে। আর এই সমনত ভাঁজে কি হয়, সমনত ভাঁজে যে ভূমিরূপ গুলো তৈরি হয়, সেই ভূমিরূপ গুলোকে বলা হচ্ছে আহ ঢেউ খেলানো বন্ধুর ভূমিরূপ তৈরি হয়। হ্যাঁ, ঢেউ খেলানো বন্ধুর ভূমিরূপ তৈরি হয়, বা দীর্ঘকাল ধরে এগুলো ক্ষয় পেয়ে গেলে সমপ্রায় ভূমির সৃষ্টি হয়ে যাবে। তাই আমাদের প্রশ্ন আসতে পারে যে ঢেউ খেলানো বন্ধুর ভূমিরূপ কোন ধরনের ভাঁজের ক্ষেত্রে সৃষ্টি হয়, যখন উত্তর করে দেবে যে সমানত ভাঁজের ক্ষেত্রে বা সমপ্রভ ভাঁজের ক্ষেত্রে এই ধরনের ভূমিরূপ গুলোর সৃষ্টি হয়। ওকে, তাহলে এইটা চলে গেল সমানত ভাঁজ সম্পর্কে। এরপর সাহিত্য ভাঁজ। সমানত ভাঁজের পরবর্তী যে পর্যায়টা আছে সেটা হচ্ছে সাহিত্য ভাঁজ। মানে সাহিত্য ভাঁজের ক্ষেত্রে কি হয়, একদিকের পার্শ্ব চাপটা এত বেশি হয়, তো এই যে এখানে দেখো ভাঁজটা সাহিত্য ভাঁজের ছবি দিচ্ছি, এই দিকের পার্শ্ব চাপটা এত বেশি হয়েছে, মানে অ্যাকচুয়ালি এই ভাঁজটা এরকম ছিল, ধরো ভাঁজটা ছিল অ্যাকচুয়ালি এরকম, ভাঁজটা ছিল এরকম। তো এই দিকের পার্শ্ব চাপটা এত বেশি হয়েছে যে এই নিচের এইরকম করে একদম হেলে গেছে, এইভাবে একদম হেলে গেছে, এইদিকে পার্শ্ব চাপটা বেশি হয়েছে না, যে একটা বাহু কি করেছে আর একটা বাহু কিন্তু উপরে উঠে গেছে। তাহলে এই ধরনের ভাঁজগুলোকে আমরা কি বলবো, সাহিত্য ভাঁজ। তো এখানে সংজ্ঞায় বলা হয় যে ভাঁজের অক্ষটা, এই যে এইটাকে বলা হয় অক্ষতল হবে, এখানে এই বরাবর অক্ষটা, এই অক্ষটা অনুভূমিক তলের সঙ্গে 10 ডিগ্রি কোণে অবস্থান করে, 10 ডিগ্রি বা তার কম এই কোণে অবস্থান করবে, তখন সেগুলোকে আমরা কি বলবো, সাহিত্য ভাঁজ। যেন মনে হচ্ছে বাহু দুটো কি আছে, সাহিত্য অবস্থায় আছে বা শুয়ে আছে, এরকম মনে হচ্ছে। যে এই বাহুটাও দেখো, এখানে যে দুটো বাহু আমরা অলরেডি করে রেখেছি, এই বাহুটা হোক আর এই নিচের বাহুটা হোক, দুটো বাহু যেন কি আছে, শায়িত অবস্থায় আছে, তাই এর নাম হচ্ছে শায়িত ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড বলা হয় একে, রিকাম্বেন্ট ফোল্ড। শায়িত ভাঁজের সংজ্ঞায় আমরা কি বলবো, যে ভাঁজের অক্ষতল এবং বাহু দুটি অনুভূমিক তলের সঙ্গে প্রায় সমান্তরাল। এই যে অনুভূমিক তল হচ্ছে আমার এইটা, আর বাহুগুলো এইভাবে আছে, তো অনুভূমিক তলের সঙ্গে বাহুগুলো কি হচ্ছে, প্রায় সমান্তরাল, পুরোপুরি সমান্তরাল না হলেও প্রায় সমান্তরাল অবস্থান করবে। আর এই যে অক্ষ আছে এই অক্ষের নতিটা কত হবে,
10 ডিগ্রি কম হবে, তখন সেগুলোকে আমরা স্বায়িতভাঁজ বলবো। কেন সৃষ্টি হয় না, এই একদিকে প্রবল পার্শ্ব চাপের জন্য সৃষ্টি হয়। একদিকে প্রবল পার্শ্ব চাপের জন্য কি হয়, স্বায়িতভাঁজের একটা বাহু একদম পুরোপুরি উল্টে গিয়ে সৃষ্টি হয়। তো এখানে দেখো যে দুটো বাহু আছে স্বায়িতভাঁজের, দুটো বাহু আছে, একটা উপরের বাহু একটা নিচের বাহু। নিচের বাহু আছে, যে বাহুটা উম, উল্টানো বাহু, ধরো এই যে এই বাহুটা, নিচে যে বাহুটা আছে না, এই বাহুটাকে বলা হয় উল্টানো বাহু, মানে এইটা উল্টে গেছে। তো এই উল্টানো বাহুটার এই যে নিচের স্তরে দেখো অনেক এরকম খাঁজ খাঁজ সৃষ্টি হয়, এরকম খাঁজ সৃষ্টি হয়। এখানে একটা খাঁজ দেখানো আছে, এরকম খাঁজ সৃষ্টি হয়। সেই ক্ষুদ্র ক্ষুদ্র মানে খাঁজ মানে একটা আরেকটা ভাঁজ হয়ে গেল। এখানে যে খাঁজটা আমরা দেখতে পাচ্ছি দেখো, এখানে যে খাঁজটা আমরা দেখতে পাচ্ছি নিচেতে, এই খাঁজটাই কি হয়ে গেল, নিচে নিজেই আবার এখানে একটা ভাঁজ হয়ে গেল, ছোট ভাঁজ, ক্ষুদ্র ভাঁজ হয়ে গেছে। তাহলে এই জন্য বলা হয় যে সাহিত্য ভাঁজের উল্টানো বাহুর শিলাস্তরে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভাঁজ সৃষ্টি হয়, যে ভাঁজগুলোকে আমরা আবার বলি ডিজিটেশন। যে ভাঁজগুলোর নাম হচ্ছে ডিজিটেশন। তাহলে সাহিত্য ভাঁজের উল্টানো বাহুতে কি হয়, ছোট ছোট ভাঁজ সৃষ্টি হয়। সেই ছোট ছোট ভাঁজগুলোকে আমরা কি বলি, ডিজিটেশন। ওকে, সেইগুলোকে আমরা বলি ডিজিটেশন। আর একটা মনে রাখবে, এই সাহিত্য ভাঁজের ক্ষেত্রে আরো দুটো কনসেপ্ট আছে। একটাকে বলা হয় কোর, আর একটা বলা হয় শোল। কোর আর সেলটা কি না, সাহিত্য ভাঁজের কেন্দ্রীয় কেলাসিত শিলা গঠিত অংশকে, মানে সাহিত্য ভাঁজের যে কেন্দ্রে, এই কেন্দ্রে যে কেলাসিত শিলাটা থাকে, সেই অংশটাকে আমরা কোর বলবো। আর বাইরের যে মানে নরম শিলাটা থাকে, বাইরের যে নরম পাললিক শিলাস্তরটা থাকে, সেটাকে আমরা কি বলবো, সেল বলবো। তাহলে এখানে কোরকে মনে রাখতে হবে, আর সেলকে মনে রাখতে হবে। হ্যাঁ, সাহিত্যভাঁজের ক্ষেত্রে একটা হচ্ছে কোর হচ্ছে ভেতরে, সেল হচ্ছে বাইরে। কোর হচ্ছে কেলাসিত শিলা, আর এর হচ্ছে কি বললাম, পাললিক শিলা। আর ডিজিটেশন কোনটাকে বললাম না, ডিজিটেশন হচ্ছে সাহিত্যভাঁজের যে উল্টানো বাহুটা থাকে, সাহিত্যভাঁজের যে উল্টানো বাহুটা থাকে, এই উল্টানো বাহুর মধ্যে কি হয়, আবার অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাঁজের সৃষ্টি হয়। ওই ভাঁজগুলোর নাম হচ্ছে আবার, এবং এগুলো দেখতে কেমন হয়ে যায়, আঙ্গুলের মতো দেখতে হয়, মানুষের আঙ্গুলের মতো দেখতে হয়ে যায়। এইগুলোকে আমরা বলবো ডিজিটেশন। ওকে। আর এই একটা সাহিত্যভাঁজের অগ্রভাগ গুলোকে বলা হয় অগবেন্ট। সাহিত্যভাঁজের অগ্রভাগকে বলা হচ্ছে অগবেন্ট। আর এখানে আমি একটা উদাহরণ টুকে রেখেছি, আমাদের দার্জিলিং যে হিমালয়টা আছে, আমাদের দার্জিলিং হিমালয়টা নিজেই কি একটা সাহিত্য ভাঁজ। ওকে, দার্জিলিং হিমালয় নিজেই একটা হচ্ছে সাহিত্য ভাঁজ। এরপরে আমরা পরবর্তী ভাঁজটা চলে আসবো, পরের যে ভাঁজটা আছে উদ্ঘট্ট ভাঁজ। উদ্ঘট্ট ভাঁজটা কি বলতো, সাহিত্য ভাঁজের পরবর্তী পর্যায়ে সৃষ্টি হবে। এই যে সাহিত্য ভাঁজে এই যে একটা বাহু আর একটা বাহুর উপরে পুরো উল্টানো ভাবে উঠে গেল, উঠে যাওয়ার পরে এই যে তলটা সৃষ্টি হয়েছে, সরি এখানে এই যে তলটা সৃষ্টি হয়েছে, এই তলটা বরাবর যদি ভাঁজটা, মানে এই দিকের পার্শ্বচাপটা এখনো ক্রমাগত বাড়ছে, তাই এই দিকের পার্শ্বচাপটা আরো বেশি হওয়ার জন্য কি হবে, এই তল বরাবর ভাঁজটা যদি বিচ্ছিন্ন হয়ে সামনে এগিয়ে যায়, তো তল বরাবর ভাঁজটা বিচ্ছিন্ন হয়ে সরে যায়, তখন সেগুলোকে আমরা উদ্ঘট্ট ভাঁজ বা অভারথাস্ট ফোল বলবো। এবার বিচ্ছিন্ন হয়ে যে 1.5 কিমির কমে থাকে, তখন সেগুলোকে উদ্ঘট্ট ভাঁজ বলি। আর বিচ্ছিন্ন হয়ে যে 1.5 কিমির বেশি চলে যায়, দেখো এই যে ন্যাপের ক্ষেত্রে, এটা ন্যাপের ছবি দেওয়া আছে, এইটা আমাদের ন্যাপের ছবিটা দেওয়া আছে। দেখো এই অংশটা অ্যাকচুয়ালি কোথায় ছিল, এই অংশের সঙ্গে জুড়ে ছিল। হ্যাঁ, এই অংশটা তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই অংশের সঙ্গে জুড়ে ছিল, কিন্তু এই দিকের পার্শ্বচাপটা বেশি হওয়ার জন্য এ কিন্তু এখান থেকে সরে এখানে চলে এসছে। আর এদের মাঝখানে দূরত্বটা কত হয়ে গেছে, 1.5 কিমি, মানে 1.5 কিমির বেশি হয়ে গেছে। তখন সেটাকে আমরা কি বলবো, সরি, 1.5 কিমি যদি কম থাকে, 1.5 কিমির কম থাকলে তখন সেটা উদ্ঘট্ট ভাঁজ। আর 1.5 কিমির বেশি হয়ে গেলে তখন সেটাকে আমরা কি, বেশি হলে তখন সেটাকে আমরা ন্যাপ ভাঁজ বলবো। তাহলে দেখো সাহিত্য ভাঁজ ছিল, সাহিত্য ভাঁজ থেকে তৈরি হবে উদ্ঘট্ট ভাঁজ, উদ্ঘট্ট ভাঁজের পর তৈরি হবে ন্যাপ ভাঁজ। ওকে, তাহলে সাহিত্য ভাঁজের এই যে যেখানটায় বক্রতা সব থেকে বেশি, বা অক্ষতল যেটাকে আমরা বলছি বা অক্ষরেখা বলছি, এই অক্ষরেখা বরাবর কি হচ্ছে, আর এটাকে সংঘট্ট তলও বলা হয়। এই সংঘট্ট তল বরাবর কি হচ্ছে, যখন ছিন্ন হয়ে যাবে বাহু দুটো, ছিন্ন হয়ে যাওয়ার পর 1.5 কিমির কম দূরে অবস্থান করবে, তখন সেটা উদ্ঘট্ট ভাঁজ। আর যদি 1.5 কিমির বেশি দূরে চলে যায়, তখন সেটাকে ন্যাপ ভাঁজ বলা হয়। আর এখানে আমরা দুটো উদাহরণ কথা দিয়েছি, যেমন উদ্ঘট্ট ভাঁজের উদাহরণ হচ্ছে বলকান পর্বত আর রেডক পর্বত। হ্যাঁ, বলকান আর রোডক পর্বত হচ্ছে উদ্ঘট্ট ভাঁজের উদাহরণ। আর ন্যাপের উদাহরণ কি, আমাদের কাশ্মীর, গাড়োয়াল, সিমলা, পিলগ্রিম, এইগুলো সব হচ্ছে আমাদের ন্যাপের উদাহরণ। ওকে, এগুলো সবগুলো আমাদের ন্যাপের উদাহরণ। ওকে, ঠিক আছে, এতটা অব্দি যা হলো। এর মধ্যে একটু যারা বুঝতে পারলে একটু ওকে লিখে দাও, ইসের মধ্যে মেসেজে লিখে দাও ওকে। ওকে।
স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছি সাহিত্য ভাঁজের অগ্রভাগের ভাঁজগুলোকে কি বলে? কি বললেন ওটা আমি শুনতে পেলাম না, একটু ভালো করে বলবেন ওটা? হ্যাঁ, সাহিত্যভাঁজের অগ্রভাগগুলোকে বলা হচ্ছে অকবেন্ড। অকয়রে বয় একার মূর্ধন্য নয় রে, ঠিক আছে, অকবেন্ড। অকয়রে বয় একার মূর্ধন্য নয় রে, অকবেন্ড। ওকে। প্রতিসম এক্সাম্পল আমরা সেভাবে দিতে পারবো না। প্রতিসম ভাঁজ এর এক্সাম্পল বা অপ্রতি এক্সাম্পল আমরা সেভাবে দিতে পারি না, কারণ প্রতিসম ভাঁজ পৃথিবীতে খুবই রিয়ার, দেখতে পাওয়া যায় না বলেই চলে। তুমি এবারে যদি আমরা এটা এইচএস লেভেলের কোনো ক্লাস করতাম, সেখানে বলি তো হ্যাঁ হিমালয় পার্বত্য অঞ্চলে প্রতিসম ভাঁজ দেখতে পারে। এত বড় হিমালয় পার্বত্য অঞ্চলে কোথাও না কোথাও তো একটু না একটু প্রতিসম ভাঁজ আমার থেকে যাবে, এই ব্যাপারটা। হ্যাঁ? উম, উম, চলো এরপরে নেক্সট আমরা পরের পেজে চলে যাব। স্যার বলো। স্যার ওই এতে প্রতিসম ভাঁজের একটা বৈশিষ্ট্য রয়েছে, ভাঁজের বাহুদ্বয়ের নতি সমান কিন্তু বিপরীতমুখী। এই লাইনটা একবার বলে দিন না, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি, অসুবিধা নেই। যখন আমার এখানে একটা প্রতিসম ভাঁজ সৃষ্টি হবে, ঠিক আছে, প্রতিসম ভাঁজ সৃষ্টি হবে। প্রতিসম ভাঁজ সৃষ্টি হলে এইটা হচ্ছে আমাদের অনুভূমিক তল। তাহলে এই বাহুটা আমার কোন দিকে হেলেছে? এই দিকে হেলেছে, এই বাহুটা এদিকে হেলেছে। তাহলে বাহু দুটোর নতি কি হলো? পরস্পর বিপরীতমুখী হলো। এ এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, পরস্পর বিপরীতমুখী। ওকে। এদিকে মুখ করেছে, এই ওদিকে মুখ করেছে, ওই জন্য পরস্পর কি হবে? বিপরীতমুখী হবে। বাহু দুটোর নতি হচ্ছে পরস্পর বিপরীতমুখী। হ্যাঁ। আর যখন আমাদের এটা কি বলবো, এটা এটা অ্যাকচুয়ালি ঊর্ধ্বভঙ্গের ক্ষেত্রেও এটা হয়, যে এরকম পরস্পর বিপরীতমুখী। হ্যাঁ, এটা হচ্ছে পরস্পর বিপরীতমুখী ওই জন্য বাহু দুটো। আর আমরা যখন কি বলবো ওই আহ, আহ, অর্ধভঙ্গের ক্ষেত্রে যখন করি, তখন সেটা পরস্পর মুখী হয়ে যায়, এরকম কেন্দ্রের দিকে আসে দুটো বাহু, এরকম কেন্দ্রের দিকে নেমে আসে, দুটো বাহু কিন্তু কেন্দ্রের দিকে নেমে আসে। এও কেন্দ্রের দিকে নেমে আসছে, এও কেন্দ্রের দিকে নেমে আসছে, তখন সেজন্য কেন্দ্রমুখী বলা হয় ওটাকে অর্ধভঙ্গের ক্ষেত্রে। আর এটা ঊর্ধ্বভঙ্গের ক্ষেত্রে এরকম বলা হচ্ছে, আর প্রতিসম ভাঁজের ক্ষেত্রেও এটা বলা হচ্ছে। ওকে। হ্যাঁ স্যার। এরপর দেখো, স্থূলতা অনুসারে, স্থূলতা মানে কি আগেই বলছিলাম, স্থূলতা মানে হচ্ছে যেটা বলছিলাম থিকনেস, যেটা আমরা বলছিলাম। এই যে একটা যা হচ্ছে হচ্ছে, তুমি পরে শুনে নেবে। এই যে স্থূলতা অনুসারে মানে হচ্ছে, স্থূলতা অনুসারে মানে থিকনেসটা কত। এই যে একটা ভাঁজ তৈরি হলে, এই যে এই থিকনেস, এই থিকনেসের মানের উপর ডিপেন্ড করে কি হবে, থিকনেসের মানের উপর ডিপেন্ড করে বা স্থূলতা অনুসারে কতটা স্থূল ভাঁজটা, সেই অনুযায়ী আমরা ভাঁজগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করেছি, প্রায় 8টা ভাগে ভাগ করা আছে। তার মধ্যে প্রথম হচ্ছে সদৃশ্য ভাঁজ। প্রথম যে ভাঁজটা আছে আমাদের সদৃশ্য ভাঁজ। সদৃশ্য ভাঁজের ক্ষেত্রে কি হয় না, এই যে এই লাইনটা আমি এখানে ছবিগুলো নিয়ে এসে রেখেছি ওই জন্য, এখানটা হচ্ছে আমাদের কি বলতো অক্ষ বলছি, অক্ষ বলছি এখানটা। তাহলে এই অক্ষ বরাবর, অক্ষ বরাবর কি হচ্ছে, অক্ষ বরাবর যে বেধটা, মানে এই অক্ষতল বরাবর যে বেধটা হচ্ছে, দেখো এখানে প্রতিটা বেদই সমান সমান আছে। এই অক্ষ বরাবর যে বেধটা আছে, প্রতিটা বেদই কি আছে এখানে সমান আছে। তখন সেইগুলোকে আমরা বলবো সদৃশ্য ভাঁজ। তাহলে সদৃশ্য ভাঁজের সংজ্ঞায় কি বলা হয় না, যে ভাঁজে অক্ষতল বরাবর বেদ একটি স্তরে সর্বত্র সমান থাকে, এই অক্ষ বরাবর বেদ গুলো কি হবে সব জায়গায় সমান থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো সদৃশ্য ভাঁজ। আর বিসদৃশ্য মানে এই অক্ষ বরাবর বেদ সমান থাকবে না, ঠিক এর উল্টো, তখন সেটাকে আমরা কি বলবো বিসদৃশ্য ভাঁজ। ওকে। এরপর একটা ভাঁজ আছে দেখো সমান্তরাল ভাঁজ। আর এই বিসদৃশ্য ভাঁজের না ডিসহারমোনিক ফোল্ড এই শব্দটা বেশি দেয়, ওরা বিসদৃশ্য ভাঁজটা দেয় না শব্দটা, প্রশ্নের সময় ডিসহারমোনিক ফোল্ড বলেই দেওয়া থাকে। হ্যাঁ। এবার সমান্তরাল ভাঁজ। সমান্তরাল ভাঁজের ক্ষেত্রে কি হয় না, যে ভাঁজের অক্ষতল বড় বেদ একটি স্তরে সর্বত্র কি বলবো, সমান্তরাল ভাঁজের ক্ষেত্রে সমকোণীয় বেদটা সমান হবে, সরি। সমান্তরাল ভাঁজের ক্ষেত্রে কি হয়, যেমন আমাদের সদৃশ্য ভাঁজের ক্ষেত্রে কি হয়েছিল, সদৃশ্য ভাঁজের ক্ষেত্রে আমাদের হয়েছিল অক্ষতলীয় বেদটা সমান হয়েছিল। আর সমান্তরাল ভাঁজের ক্ষেত্রে কি হবে, সমকোণীয় যে বেদ একটু আগে আমরা পড়ে এলাম, অক্ষতলীয় বেদ কাকে বলে, আর কি বলবো ওই সমকোণীয় বেদ পড়ে এলাম। তাহলে এই
অক্ষতলীয় বেদ সমান হলে তখন সেটা সদৃশ্য ভাঁজ, আর সমান্তরালের ক্ষেত্রে কি হবে? সমকোণীয় বেদগুলো সমান হবে। দেখো এখানে প্রতিটা যে শিলাস্তর আছে, প্রতিটাই সমকোণ বরাবর যে বেদগুলো হবে, সেই বেদগুলো সবই হচ্ছে সমান আছে, তাই তখন সেটাকে আমরা কি বলবো? সমান্তরাল ভাঁজ। আর ক্ষীণ শীর্ষ ভাঁজ কোনটাকে বলবো? আহ, এই যে ছবিটা দেখতে উপরের অংশটা ক্ষীণ, মানে ক্ষীণ শীর্ষ ভাঁজের ক্ষেত্রে কি হয় না, ক্ষীণ শীর্ষ ভাঁজের ক্ষেত্রে যে ভাঁজের ঊর্ধ্বভঙ্গ, তাহলে এখানটা ঊর্ধ্বভঙ্গের বেদটা কম, কিন্তু বেদটা কি হবে? বেশি হবে। তাহলে যে ভাঁজের আমাদের কি হবে, একটু ছবিটা বড় করে, এর থেকে বড় হবে না, যে ভাঁজের ঊর্ধ্বভঙ্গের বেদটা কম কিন্তু অধোভঙ্গের বেদটা কি বেশি, তাহলে এখানটা একটু স্পষ্ট তোমরা বুঝতে পারবে, এখানটাই স্পষ্ট বুঝতে পারবে। তাহলে এখানটা ঊর্ধ্বভঙ্গ আছে, এখানটাতে ঊর্ধ্বভঙ্গ আছে, বেদটা দেখো কম আছে, আর এই জায়গাটায় অধোভঙ্গ আছে, এখানে তো বেদটা বেশি আছে। তো তখন সেগুলোকে আমরা কি বলবো? ক্ষীণ শীর্ষবান, মানে শীর্ষ দেশটা ক্ষীণ হয়েছে। এবারে এইটা কেন হয় না, এইটা কি কারণে হয় না, একদিকে ধরো শিলাস্তরের গঠনও চলছে, আর একদিকে ভাঁজ গঠনও চলছে, মানে একদিকে শিলাস্তর গুলোর উপর পলি পড়ে পড়ে হয়তো শিলাস্তরের গঠনটা চলছে, আর তার সঙ্গে সঙ্গে দুই দিকে কম্প্রেশনাল ফোর্সের জন্য ভাঁজ সৃষ্টি হচ্ছে। এইভাবে ভাঁজটা আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করছে, উপর দিকে উঠার ফলে কাছে এই অংশগুলোই বেশি পলি সঞ্চিত হতে পারবে না, কিন্তু এই অঞ্চলগুলো কি হবে? বেশি পলি সঞ্চিত হবে। তাই এই অধোভঙ্গের অঞ্চলগুলো ক্ষেত্রে চওড়া বেশি হয়ে গেল, আর এই ঊর্ধ্বভঙ্গের অংশটা চওড়াটা কম হয়ে গেল, তার জন্য এটা কি হয়ে গেল? ক্ষীণ শীর্ষ ভাঁজটা সৃষ্টি হয়ে গেল। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে কোন ধরনের ভাঁজের ক্ষেত্রে শিলাস্তরের গঠন এবং ভাঁজ গঠন দুটো প্রক্রিয়া একই সঙ্গে চলে? তো কি প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের ভাঁজের ক্ষেত্রে শিলাস্তরের গঠন এবং ভাঁজ গঠন প্রক্রিয়া দুটোই কিন্তু কি হবে? একই সঙ্গে চলবে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো কি ভাঁজ না ক্ষীণ শীর্ষ ভাঁজ হিসেবে ধরবো, তখন সেটাকে ক্ষীণ শীর্ষ ভাঁজ। ওকে, ক্ষীণ শীর্ষ ভাঁজ। তাহলে এই ক্ষীণ শীর্ষ ভাঁজটা হয়ে গেল। এরপরে আমাদের যেটা আছে ড্রাগ ফোল্ড বা পশ্চাৎ কর্ষ ভাঁজ বলা হয়, ড্রাগ ফোল্ডকে বলা হয় পশ্চাৎ কর্ষ ভাঁজ। তো ড্রাগ ফোল্ডের ব্যাপারটা কি না, ড্রাগ ফোল্ডের যে ব্যাপারটা হয়ে থাকে সেটা হচ্ছে কি না, একটা কোমল শিলাস্তর আছে, এখানে একটা কোমল শিলাস্তর আছে, এই কোমল শিলাস্তরের ওপরেও কঠিন শিলাস্তর আছে, এর নিচেতেও কঠিন শিলাস্তর আছে। তো এই কোমল শিলাস্তরের উপরে কিংবা নিচে যদি কঠিন শিলাস্তর থাকে, তাহলে এই কঠিন শিলাস্তরটা অগ্রসর হলে তখন অটোমেটিক কি হবে? এই কোমল শিলাস্তরটা ভাঁজ প্রাপ্ত হয়ে যাবে। তখন যে ধরনের ভাঁজের সৃষ্টি হবে তখন সেটাকে ড্রাগ ফোল্ড বলা হচ্ছে। কোমল শিলাস্তরের ওপরে বা নিচে দিকে কঠিন শিলাস্তর পিছলে অগ্রসর হয়, তখন কঠিন শিলাস্তরের প্রবল চাপে এই কোমল শিলাস্তরটার মধ্যে যে ভাঁজ করে, সেই ভাঁজগুলোকে আমরা কি বলছি? ড্রাগ ফোল্ড। ড্রাগ করা মানে ঘষা, এই যে ব্যাপারটা পশ্চাৎকর্ষ ভাঁজ বা ড্রাগ ফোল্ড বলা হচ্ছে। ওকে, এরপরে আরেকটা ভাঁজ হচ্ছে ভেদক ভাঁজ। ভেদক ভাঁজের ক্ষেত্রে কি হয় না, ছোট ছোট খণ্ডে বিভক্ত শিলাস্তরের মধ্যে, এই যে এখানে ছবিটা আছে একটু দেখে নিতে হবে তোমাদের ভেদক ভাঁজের। এই ভেদক ভাঁজ বলে ছোট ছোট খণ্ডের শিলাস্তরের মধ্যে যদি একটা অদৃঢ় শিলাস্তর, এই যে কালো রঙের যে অংশটা আছে সেটা অদৃঢ় শিলাস্তর, অদৃঢ় মানে সেটা দৃঢ় নয়, নমনীয়। তো এই অদৃঢ় শিলাস্তরের প্রবেশ ঘটলে যে ভাঁজটা সৃষ্টি হবে, সেই ভাঁজটাকে আমরা কি বলবো? ভেদক ভাঁজ। তাহলে ছোট ছোট শিলাস্তর খণ্ডে গঠিত অংশে যদি আমাদের একটা অদৃঢ় শিলাস্তর প্রবেশ করে যায়, তখন সেই অংশ যে ভাঁজটা সৃষ্টি হবে, সেই ভাঁজটাকে আমরা কি বলবো? ভেদক ভাঁজ। ওকে, আর একটা ভাঁজ হচ্ছে পীড়ন অসঙ্গত ভাঁজ। এটা কিছুই নয়, নিচেতে একটা আমার কঠিন বা প্রাচীন শিলাস্তর আছে, নিচে আমার একটা প্রাচীন শিলাস্তর আছে বা আদি ভূমি আছে বা আদি শিলাস্তর আছে, তার উপর আবার একটা নতুন শিলাস্তর তৈরি হয়েছে। এবার এই নতুন শিলাস্তরের উপর পার্শ্ব চাপের ফলে ভাঁজ সৃষ্টি হবে, কিন্তু পুরনো প্রাচীন শিলাস্তরের উপর কোনো রকম কোনো প্রভাব পড়বে না। তাহলে উপরে নতুন শিলাস্তরের উপর কি হবে? উপরে নতুন শিলাস্তরটার উপর কি হবে? ভাঁজ সৃষ্টি হবে চাপের ফলে, কিন্তু নিচের শিলাস্তরটার উপর কোনো প্রভাব বিস্তার করবে না। দেখো এই যে শিলাস্তরটা আছে এটা হচ্ছে প্রাচীন শিলাস্তরটা, আর এর উপরে আমাদের যে ভাঁজগুলো সৃষ্টি হয়েছে, এটা আমাদের কি ভাঁজগুলো সৃষ্টি হয়েছে না এই নবীন শিলাস্তরটার মধ্যে। তাহলে নবীন শিলাস্তরটা কি হয়েছে? প্রাচীন শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যে যে ভাঁজটা সৃষ্টি হয়েছে সেইগুলোকে আমরা কি বলবো? পীড়ন অসঙ্গতি ভাঁজ। তাহলে ভালো করে বললে কি হয় না, কোনো ভূমিশিলার উপর সঞ্চিত নবীন শিলাস্তরে ভূমিশিলা থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে যে ভাঁজ প্রাপ্ত হচ্ছে, সেই ভাঁজটাকে আমরা কি বলছি? পীড়ন অসঙ্গত ভাঁজ। পীড়ন অসঙ্গত ভাঁজ। ওকে, নেক্সট নেক্সট যে ভাঁজের ভাগগুলো আছে সেইগুলো হচ্ছে এটা স্থূলতম যে ভাগগুলো হয়ে গেছে। এরপরে
শীর্ষদেশের তীক্ষ্ণতা অনুসারে। এটা ভাঁজটা ছিল শীর্ষদেশের তীক্ষ্ণতা অনুসারে। মানে এই যে ভাঁজগুলো পড়ছে এইগুলোকে আমরা শীর্ষদেশ বলেছিলাম, এইগুলো পাদদেশ বলেছিলাম। তাহলে এই শীর্ষদেশের যে ভঙ্গিটা কেমন, শীর্ষদেশটা কেমন, সেই অনুযায়ী ভাঁজগুলোকে আমরা মেইনলি 3টে ভাগে ভাগ করছি। যদি এই শীর্ষদেশগুলো এরকম ছোচালো হয়, তীক্ষ্ণ হয়, তখন সেগুলোকে আমরা বলবো তীক্ষ্ণ ভাঁজ বা সেফরন ফোল্ড। তাহলে এই শীর্ষদেশগুলো যদি আমাদের তীক্ষ্ণ হয়, তখন সেগুলোকে আমরা কি বলবো সোচালো ভাঁজ বা সুচালো ভাঁজ বা কি সরি শীর্ষদেশগুলো যদি তীক্ষ্ণ হয় বা সুচালো হয়, তখন সেগুলোকে আমরা কি বলবো সেফরন ফোল্ড। ওকে। আর শীর্ষ দেশগুলো যদি আমাদের এরকম পাখার মতো হয়ে থাকে, মানে শীর্ষ দেশগুলো বলতে এই ঊর্ধ্বভঙ্গ আর এই অধভঙ্গ গুলো যদি চওড়া এবং গোলাকার হয়ে থাকে, প্রশস্ত এবং গোলাকার হয়ে থাকে, তখন যে ভাঁজটা সৃষ্টি হয় সেটাকে পাখা ভাঁজ বলবো। তো এখানে পাখা ভাঁজের ক্ষেত্রে কি মনে রাখবে যে ঊর্ধ্বভঙ্গ গুলো এবং অধভঙ্গ গুলো প্রশস্ত এবং গোলাকার হবে, প্রশস্ত এবং গোলাকার হয়, তখন সেগুলোকে আমরা কি বলবো পাখা ভাঁজ বলবো। হ্যাঁ, প্রশস্ত এবং গোলাকার হলে সেগুলোকে আমরা পাখা ভাঁজ বলবো। আর একটা ভাঁজ আছে ফান ফোল্ড, বলছি ফান মানে বক্স ভাঁজ, সরি ফান ফোল্ডটা হলো আমাদের এটা বক্স ভাঁজটা। বক্স ভাঁজটা এখানে আছে। বক্স ভাঁজটা কি হয়, বক্স ভাঁজের ক্ষেত্রে কি হয় না যে ভাঁজের বাহু দুটো উলম্ব বাহুগুলি উলম্ব এবং ঊর্ধ্বভঙ্গতল এবং অধভঙ্গতল সমতল ও প্রশস্ত হয়। দেখো এই বাহুটাও এখানে উলম্ব করা হয়ে গেছে, এই বাহুটা উলম্ব করা গেছে, আর ঊর্ধ্বভঙ্গের এখানটা গোলাকার না হয়ে কি হয়েছে সমতল হয়েছে, যে বাক্সর মতো দেখতে হচ্ছে, তখন সেই ভাঁজগুলোকে আমরা কি বলবো বাক্স ভাঁজ। ওকে। তাহলে কি বলবো যে ভাঁজের দুটি বাহু উলম্ব এবং ঊর্ধ্বভঙ্গতল এবং অধভঙ্গতল সমতল হয়ে থাকে, এই যে ঊর্ধ্বভঙ্গতলটা সমতল, এখানে অধভঙ্গতলটাও সমতল হয়ে থাকে, সেই ভাঁজগুলোকে আমরা বলবো পাখা ভাঁজ। হ্যাঁ, তাহলে সেগুলোকে আমরা কি বলবো পাখা ভাঁজ। তাহলে এইগুলো গেল আমাদের ভাঁজের স্থূলতা অনুসারে যে শ্রেণী বিভাগটা ছিল, সরি শীর্ষ দেশের তীক্ষ্ণতা অনুসারে যে শ্রেণী বিভাগ ছিল সেইগুলো গেল। এছাড়াও আরো অনেকগুলো ভাঁজ আছে, সেই ভাঁজগুলো একটু আমরা দেখবো। আর এগুলো এখানে অ্যাড করা নাই সেই ভাঁজগুলো, এখানে